আওয়ামী লীগ করেন তারা একবার জিজ্ঞাসা করে দেখেন তো আওয়ামী লীগকে কে হত্যা করলো। বাকশাল মানে তার আওয়ামী লীগ না। তাহলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি। এই পলিটিক্যাল পার্টিতে মৌলানা ভাসানী ছিলেন, এই পলিটিক্যাল সোহরাওয়ার্দী ছিলেন, খান আতাউর রহমান ছিলেন, এই তর্ক বাগিশ ছিলেন। এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিল যে পার্টিটা, সেই পার্টিকে যে লোক হত্যা করলো তাকে আপনি কিভাবে আপনি কি বলবেন বলেন। দ্বিতীয় আরেকটা জিনিস, আমরা তো বললাম যে পাকিস্তানের কাছ থেকে কেন আলাদা হয়েছি, আইয়ুব খানের একনায়কতন্ত্র। আপনি বাকশাল কি, বাকশাল তো সব তার চেয়েও বড় একনায়কতন্ত্র। যে দেশকে ধারণ করবে সে কি একনায়কতন্ত্র হতে পারে? তার সন্তানের কি করলেন আপনি, বিয়ে দিচ্ছেন মাথায় সোনার মুকুট পরে। আপনি একটা বলুন, আপনি একটা মানুষ হলে আপনার পাশের বাড়ির লোকটা না খেয়ে আছে, আপনি পোলাও কোরমা খেতে পারবেন? এটা আপনি যদি নেতা হন, আর আপনি যদি অমানুষ হন তাহলে আপনি অনেক কিছু পারেন। তো ওই জন্য আপনাদেরকে আমি কালকে সবাই আমাকে কিছু নেই, এটা মিডিয়ার ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভটা আমি প্রথম যমুনা টিভিতে শুনলাম, এর আগে এটা আমার শোনা ছিল। প্রথম জিনিস হচ্ছে আপনাকে বলি, হোয়াট ইজ কল -4। 36শে জুলাই বা 5ই আগস্টে পতিত ফ্যাসিস্টবাদী সরকার নিজেই পছন্দ করছে এই দেশকে চলে যায় তার মাতৃভূমিতে যেতে। সে যদি মাতৃভূমি ভাবতো, আমি বারবার একটা কথা বলতেছি, বাংলাদেশকে যদি কেউ অন করে তাহলে তো সে কোথাও যাবে না, সে ফেস করবে। খালেদা জিয়া কি কোথাও গেছেন? পৃথিবীতে, আমি বারবার এক কথা বলি, পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু হচ্ছে নিজের ঘাড়ের উপর সন্তানের লাশ। এবং সেটা আমাদের বলবো বাংলাদেশ সমস্ত মানুষের জননেত্রী বেগম খালেদা জিয়া তারপরেও দেশ ছেড়ে চলে যাননি। আর একজন ক্ষমতার থেকে একজন চলে গেলেন নিজ ইচ্ছায়, তাহলে আপনি তাকে কেন আপনি রিলেভেন্ট করতে চাচ্ছেন? দ্বিতীয় একটা কথা হচ্ছে, পাটোয়ারি ভাই অন্যরা যেভাবে বলছে, একটা জিনিস শুনেন, জয় কে কেন রিলেভেন্ট করতে চাচ্ছেন? আই ডোন্ট নো। জয়ের কি কন্ট্রিবিউশন আছে বলেন? জয়ের কন্ট্রিবিউশনটা কি বলে দিচ্ছি। জয়ের কন্ট্রিবিউশন হচ্ছে স্যাটেলাইটের নামে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করছে। কি বঙ্গবন্ধু স্যাটেলাইট টাউনের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। ইভিএম মেশিনের নামে পাচার করছে। টাইগার আইটি নামে একটা ফেক কোম্পানি খুলে সে এখান থেকে টাকা পাচার করছে। সে কি করে, আমিও তো সারা জীবন বললে ভুল হবে, আমিও তো এ লেভেল করলাম, অনার্স করলাম, মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, বার করলাম। শোনেন, বউকে নিয়ে কোনো দিন, এই যে আপনাদের মাধ্যমে বলে দিই, সন্তানের দুধ কেনারও টাকা ছিল না। নিজের ওয়াইফকে নিয়ে কোনোদিন একটা চা খেতে যেতে পারিনি। কাজ করছি দুইজনাই পাগলের মতো। কোনো বাড়ি ঘর তো মানুষ, এই যে ম্যানশন তো অনেক দূরের কথা, যে জীবনে টিউশন ফি দিতেই জীবনটা শেষ হয়ে যেত। যে সেখানে উনি আমেরিকার কি অ্যাডভাইজার, সরকার অ্যাডভাইজার, কি চাকরি করেন উনি? ওনার এত বড় বড় ভিলা থাকবে কেন? আপনারা দেশের মানুষ বিচার করেন। কেউ যদি অসৎ হয় তাকে যদি আপনি কি করতে চান, রাজনীতিতে নিয়ে আসতে চান, তার পরিণাম কি হবে আপনারা একবার ভেবে দেখেন। তাহলে জয় কেন, আমি আবার সেদিন বলছিলাম, এই প্রসঙ্গে একটু বলে দিই যে 71 থেকে এক ভাই বলছে, তার উত্তরটাও বলে দিই। 71 থেকে 75-এর ইতিহাসটা দেখেন। 71 সালে প্রথম হচ্ছে বাংলাদেশের যতগুলো পাকিস্তান আর্মির যেসব অস্ত্র ছিল সেগুলো সব আমেরিকান অস্ত্র, আর ইন্ডিয়ার ছিল সব জাং কালার সোভিয়েত অস্ত্র। এই আমেরিকান অস্ত্র অনেক দাম ছিল। এদেশে জাপানিজ কাপড় ছিল। এদেশে যা, ওই যে বললেন ভাই একবার যে সমস্ত পারেনি, তো বললাম যে রাস্তায় একটা মেয়ে থাকলে তাকেও তুলে নিয়ে গেছে। আপনাদের মাধ্যমে আরো বলে দিই, এই যে ৭৯,০০০ এই যে পাকিস্তানি সোলজার ছিল, এদেরকে পাঠায় দিয়ে ৩৩৪ কোটি ইউএসডি নিছেন। যুদ্ধের সময় যত ডোনেশন আসছে সব আসছে ইন্ডিয়াতে। সেই ডোনেশনের ইয়াটাও দেখেন কত ইউএসডি, প্রায় ৫,০০০ কোটি টাকা সেই সময়ের মতন। তাহলে এই টাকাগুলো তো ইন্ডিয়া পাইছে। শরণার্থী শিবিরে আমরা যে ইন্ডিয়া খাওয়াইছে না, শরণার্থী শিবির নাম বলে ইন্ডিয়া চাঁদা তুললো। আচ্ছা, এবার আসেন ৭৩ সালে শেখ মুজিবুর রহমান প্রথম ৭২ সালে নিজে এসে কোনো শপথ ছাড়াই তিনি রাষ্ট্রপতি হলেন। তাহলে প্রথমে বৃদ্ধাঙ্গুলি দেখালেন যে আইন মানে না, শেখ সাহেব মানে হচ্ছে আইন। এবারে আসেন, যে কনস্টিটিউশন আমরা বলি, এই কনস্টিটিউশন ইন্ডিয়া ড্রাফট করে দিয়েছেন। আমি আর ডিটেলসে গেলাম না, আপনারা একটু পড়ে দেখলেই পাবেন যে ইন্ডিয়া কিভাবে ড্রাফট করে দিয়েছে। আচ্ছা, একটা দেশের সংবিধান হলে সেটা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটা জনগণের জন্য কি হয়, গণভোট দিতে হয়। যেমন জিয়া রহমান সাহেব হানা ভোট দিচ্ছেন, এরশাদ সাহেব দিচ্ছেন, আমরা পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে মানে সংসদীয় পদ্ধতির জন্য জিতে গেছি, আমরা গণভোট দিছি। তিনি ভয়ে গণভোট দেয়নি, কারণ এলএফওতে মানে আমরা যে
70 সালে ইলেকশন করলাম, তাতে ছিল কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। উনি বিসমিল্লাহ শব্দটা পর্যন্ত কনস্টিটিউশনে রাখেনি, কারণ ইন্ডিয়া করে দিছে। ওর মধ্যে আসলে সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। আমরা 90% লোক মুসলমান, আমরা কিভাবে ভাই ধর্ম নিরপেক্ষ হব? আচ্ছা, তাহলে এবার আসেন 72 সালে পর 73 সালে 21শে ফেব্রুয়ারি আমার ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা ফুল দিতে গেল, মুজিববাদী সন্ত্রাসীরা তাদেরকে রেপ করলো এবং তার বিচার হলো না। তাহলে আচ্ছা, 73 সালের পরে আপনি আসেন জাসদের কর্মী থেকে শুরু করে, এই যে জাসদের, আমি জানি না জাসদরা কিভাবে ওনাদেরকে সমর্থন করে। জাসদের বলা হচ্ছে 23,000-এর মতো কর্মীকে কি করেছে, মেরে ফেলে দেওয়া হয়েছে। ও আরো একটা ঘটনা শোনা, 18ই ডিসেম্বর এই সব নন বেঙ্গলিরা স্যারেন্ডার করলো হচ্ছে কোথায়, ঢাকা স্টেডিয়ামে, যেটা সেখানে কাদেরিয়া বাহিনী নির্বিচারে বেনেট দিয়ে ঘুতিয়ে ঘুতিয়ে মানুষকে মেরে ফেলে দিল। আপনি যত বড় অপরাধ করেন, আইনের আওতায় এনে তার বিচার করতে হবে, আপনি মেরে ফেলে দিতে পারেন? আচ্ছা, এবারে একটা জিনিস দেখেন তো, 71-এর আগে যে এক ভাই এখানে বললেন যে বিহারীদের কথা, সমস্ত বড় বড় কলকারখানা বিহারীদের ছিল, সে কলকারখানা গেল কোথায়? বিহারীরা কি ফেলে থুয়ে চলে গেছে? একটা দেখান তো যে বিহারীরা এখান থেকে ফেলে থুয়ে চলে গেছে। না, বিহারীরা তো যায়নি। এখনো আপনি বিহারীর যত জায়গায় পাবেন, তারা কি, তারা এখনো বলে আমরা পাকিস্তানি, ঠিক আছে, কিন্তু তাদের যে ধন সম্পদ যেগুলো ছিল সেগুলো কে লুট করলো? মুজিব বাহিনী। আচ্ছা, এবার আসেন 74 সালে আমাদের এখানে খাদ্যের কোনো অভাব নেই, কোনো দুর্ভিক্ষ হলো কেন? আচ্ছা, দুর্ভিক্ষ হলো, একটা কথা বলে দিই, রফিক আজাদ একটা কবিতা লিখছিল, ভাত দে হারামজাদা না হলে মানচিত্র খাবো। এই কবিতাটা লিখছিল কবে জানেন? যখন বাসন্তী বলে একটা মেয়ে নীলফামারীতে তার কাপড়, পরনের কাপড় বিক্রি করছে তার বাচ্চার দুধ কেনার জন্য, দিয়ে কি করবে, জাল পড়েছিল, সেটা ইত্তেফাকি পেপারে ছাপা হলো। ছাপার পরের দিন এই কবিতা লিখলেন রফিক আজাদ। সেজন্য রফিক আজাদকে, তখনকার বাহিনী কি ছিল জানেন? রক্ষী বাহিনী, মিলিটারি না, কিন্তু রক্ষী বাহিনী তৈরি করলো কার জন্য? এই ইন্ডিয়ার পরামর্শে রক্ষী বাহিনী তৈরি, আর্মির দরকার নাই, আরে আমরা তো তোমাকে ইয়া দিব। তার মানে এই রক্ষী বাহিনী যে তাকে তুলে নিয়ে গেল। এবং এই যে ভাত দিয়ে হারামজাদা বলছিল, এই হারামজাদা মানে কি, কেন, কত কষ্ট হলে মানুষ এটা। আর শেষ সময় তার সন্তানের কি করলেন আপনি, বিয়ে দিচ্ছেন মাথায় সোনার মুকুট পরে। আপনি একটা বলুন, আপনি একটা মানুষ হলে আপনার পাশের বাড়ির লোকটা না খেয়ে আছে, আপনি পোলাও কোরমা খেতে পারবেন? এটা আপনি যদি নেতা হন, আর আপনি যদি অমানুষ হন, তাহলে আপনি অনেক কিছু পারেন। তো ওই জন্য আপনাদেরকে আমি কালকে, সবাই আমার উপর খেপে গেল, কিন্তু কথা হলো আপনারাই নিজেরা চিন্তা করেন তো, আপনার বাবা যদি এরকম হয়, আপনার এই কোভিডের সময় কয়টা বাড়িতে ভাই খুব বেশি জাকজমক করে বিয়ে হয়েছে? বিয়ে হয়নি কোভিডের সময়, কিন্তু কেউ অনুষ্ঠান করছে না, কারণ একটা সমাজে কি, একটা সমাজকে তো আপনাকে মেনে নিতে হবে। এবার আপনারা দেখেন, আপনারা দুদিন পর বলবেন কি শেখ কামাল হচ্ছে মুক্তিযোদ্ধা, কেন বলবেন? যে ওনার পায়ে গুলি লাগছিল। আপনারা জানেন ওনার পায়ে কি ছিল? উনি ব্যাংক লুট করতে গেছিল এবং সেই সময় পুলিশের সাথে তার যুদ্ধ হয়, যুদ্ধ হয়ে তার পায়ে গুলি লাগে এবং 3 দিন সে মেডিকেলে পড়েছিল। শেখ সাহেব পরে 3 দিন পর যে ছেলেকে যায় বলতেছে তুমি মোনায়েম খানের ছেলে হলা। সো শেখ সাহেবের যে সব খারাপ তা কিন্তু না, কিন্তু আপনি যদি দেখেন যে তার কনস্পিরেসি এই দেশের জন্য যে করার কথাগুলো তার কন্ট্রোলের মধ্যে, তাই তো আমিত্ব, সেটা সাধারণ জনগণের যে নেতা হওয়ার কোয়ালিটি, সেই কোয়ালিটিগুলো তার মধ্যে যদি না থাকে, তাহলে আপনি তাকে কিভাবে বলবেন? আচ্ছা, 73 সালে ছাত্র ইউনিয়নের সভা হলো, সেখানে মুজাহিদুল ইসলাম সেলিম বলল যে শেখ সাহেবকে আর বঙ্গবন্ধু, জাতির পিতা তো অনেক দূরের কথা, বঙ্গবন্ধুও বলা যাবে না। আর ভাই আমি এই কথা বলিনি, 73 সালে তার উপাধি কেড়ে নিল যারা দিছিলেন, এবং সেখানে কি করলেন, ঢাকা ইউনিভার্সিটির আজীবন সদস্য পদ দিছিলেন, সেটা পর্যন্ত বাতিল করলেন। এখন এগুলো কথা ইতিহাসে তো 15 বছর না, আপনারা বিকৃত করছেন। আমাদের কাজটা কি ভাই? ইতিহাস লেখা না, যেটা সত্যি সেটা বল। এবার আসেন 75 সালে। 75 সালের আপনি কি করলেন, 24 তারিখে 4th অ্যামেন্ডমেন্ট দিয়ে 25শে জানুয়ারিতে বাংলাদেশকে এবং আওয়ামী লীগকে, যারা আওয়ামী লীগ করেন তারা একবার জিজ্ঞাসা করে দেখেন তো, আওয়ামী লীগকে কে হত্যা করলো? বাকশাল মানে তার আওয়ামী লীগ না। তাহলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি, এই পলিটিক্যাল পার্টিতে মৌলানা ভাসানী ছিলেন, এই পলিটিক্যাল সুরওয়ার্দী ছিলেন, খান আতাউর রহমান ছিলেন, এই তর্ক বাগেশ ছিলেন। এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিল যে পার্টিটা, সেই পার্টিকে যে লোক হত্যা করলো তাকে আপনি কিভাবে, আপনি কি বলবেন বলেন? দ্বিতীয় আরেকটা জিনিস, আমরা তো বললাম যে পাকিস্তানের কাছ থেকে কেন আলাদা হয়েছি, আইয়ুব খানের একনায়কতন্ত্র। আপনি বাকশাল কি, বাকশাল তো সব তার চেয়েও বড় একনায়কতন্ত্র। যে দেশকে ধারণ করবে সে কি একনায়কতন্ত্র হতে পারে?
তা আমার মনে হয় যে দুইটা ভাই বললেন, বিহারিদের কথা বললেন, এই দেখেন আপনারা এটা বাংলাও আছে, এই যে ব্লাড অ্যান্ড টিয়ার্স, এইটা বইটা পড়বেন, দেখবেন যে সান্তাহার, মিরপুর, সৈয়দপুর এবং রেলওয়ে স্টেশন চিটাগাংয়ের এগুলোতে বিহারিরা আপনারা নিজেরা যাই জিজ্ঞাসা করেন, আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, বইও পড়তে হবে না বিশ্বাস না করলে, বিহারিদেরকে কে মারছে। এবার আরো একটা জিনিস বলি, 7ই মার্চ ভাষণ দিতে যাবেন শেখ সাহেব, তখন একটা স্বাধীন দেশ, তখন অস্ত্র হাতে মুজিব বাহিনী কেন তার সাথে, এই অস্ত্র লাইসেন্স কে দিল তাদেরকে? তার মানে একটা স্বাধীন দেশে আপনি অলরেডি অবৈধ অস্ত্র নিয়ে আপনি কি করতেছেন, 32 নম্বরকে ঘাও করে রাখছেন। আর তারপরে শোনেন, আমরা যারা এগুলো বললে তো শোনেন, আমার নিজের মা আমাকে ভাতের ফ্যান খাওয়াইছে আমাদের ভাই বোনকে 74 সালে। আমার বাবা একটা উকিল মানুষ, আমার বাবা একটা উকিল মানুষ। এই যে অনেকে অনেক কথা বলে, আমার বাবা মার বিয়ে হয়েছে কি জন্য জানেন? আমার মার 2 ভাই তারা 71 সালে শহীদ হয়েছে, লাশ পাওয়া যায়নি। আমার 2 চাচা, তাদেরও লাশ পাওয়া যায়নি। আর আমার বাবার কথা, আমরা কোনদিন মুক্তিযুদ্ধের কোনো সার্টিফিকেট নিইনি। আমাদের বাড়ি ঘর আগুনে জ্বালায় দিচ্ছে, তারপর আমাদেরকে রাজাকার শুনতে হয়। রাজাকার না ভাই, আমরা মুক্তিযুদ্ধকে অন করি, আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, যে বাংলাদেশটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারতের আধিপত্যবাদটা কি? ভারত সবসময় করদ রাষ্ট্র করতে। আপনি একটা জিনিস দেখেন তো, কেন একটা প্রধানমন্ত্রী বলবেন যা দিছি সে সারা জীবন মনে রাখবে? আর আপনাকে নেপালে ট্রানজিট দেয়নি, আপনাকে ভুটানে যাওয়ার রাস্তা দেয়নি। আপনি আসেন, আরো একটা জিনিসে আসেন, কোন দেশের ফরেন মিনিস্টার বলে আমরা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক? এটা কেউ বলতে পারে? তাহলে আপনার অস্তিত্ব থাকবে সার্বভৌমত্বের? লাস্টে বলি, আল্লাহ আল্লাহ মানে অসম রহমানের রাহিম, আপনি ট্রানজিট দিছিলেন, জানেন ইন্ডিয়ার কি প্ল্যান ছিল? এখান থেকে ট্রেন যাবে, এই ট্রেনে ককটেল ফুটাবে, ফুটায় তখন বলবে যে আমাকে সৈন্য ঢুকাতে হবে বাংলাদেশে আমার ট্রেনের নিরাপত্তা দেওয়ার জন্য। তাহলে এই ট্রানজিটের মানে আর আপনার আর কিছু থাকতো না, আল্লাহ আপনাকে রহম করছে। তো যারা আওয়ামী লীগের ভাইরা, তারাও একটু বই পড়ে। যদি আমি কোনো মিথ্যা কথা বলে থাকি, ভুল বলে থাকি, একটা জায়গায় আপনারা বলেন যে অমুক জায়গায় শাহরিয়ার কবির সাহেব আপনি ভুল হচ্ছে, এই নিঝুম মজুমদার উনি চ্যালেঞ্জ দেন, ভাই আমাকে চ্যালেঞ্জ দিতে হবে না, আমি তো সব জায়গায় বলতেছি, বলেন যে এই কথাগুলো আমার ভুল। শেখ সাহেব শপথ পড়েননি, আপনি হাতে লেখা একটা কাগজ নিয়েছেন। ভাইরে, অর্ডিন্যান্স ছাড়া এবং গেজেট ছাড়া কোনোদিন কোনো জিনিস ইনস্ট্রুমেন্ট হয় না। এই যে মিথ্যার আশ্রয় নিচ্ছেন, এতে আরো নিজেকেই ধোকা দিবেন। আমাকে আপনাকে ধোকা দিতে হবে না, আমাদের সবাইকে কি কুল্লে নাফসিন জায়কাতুল মউত, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর ওই জন্য আল্লাহ বলছে কি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নিজুম ভাই, আপনি এই মাটি থেকে আসছেন, আপনি এই মাটিতে চলে যাবেন, আমিও আসছি, আমিও চলে যাব। মিথ্যা দিয়ে পাপের ভাগিদার হয়ে কি লাভ? আর শেখ সাহেব কি আপনাকে বেচতে নিয়ে যাবে? না আমাকে নিয়ে যাবে না। আমরা এই বাংলাদেশটা ভালো হলে, আমার আপনার সবার সন্তানদের জন্য একটা আবাসযোগ্য হলে, এদের যদি সিঙ্গাপুরের মতো হয়, তাহলে কার লাভ? আমার আপনার লাভ। এই যে লক্ষ কোটি টাকা পাচার করলেন, সমস্ত ইসলাম ব্যাংক থেকে শুরু করে সব ব্যাংকগুলো নষ্ট করে দিল শেখ হাসিনা, আপনার কি লাভ হয়েছে ভাই? সো আমার কাছে মনে হয় এই দেশটা আমাদের এখন সময় আসছে, জুলাই সনদের ভিত্তিতে আগামী ইলেকশন করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে যেতে হবে, এবং যে সরকার, যে দল ইসলামকে ধারণ লালন করে, সেই দলের পক্ষে আমাদের ভোট দিতে হবে।